সকাল থেকে সকাল নয় আগের দিন থেকে শুরু হয়েছে এই সমস্ত কাজকর্ম যেগুলো দেখছো এগুলো মানে দুদিন ধরে চলছে। আর বাইরে প্রচন্ড মাইক বাজছে, গান হচ্ছে, আমি কথাও বলতে পারছি না সেভাবে। তবে আমি আমার ঠাকুরের সমস্ত জোগাড় করে নিয়েছি মোটামুটি। এই যেগুলো পোশাক সব পরাবো তোমাদের পরে সব দেখিয়ে দিচ্ছি এগুলো। এবার আমি শুরু করব আমার গোপালের স্নান পোশাক সবকিছু শুরু করে দেব, দিয়ে মানে শুরু করব আর কি। তোমরা দেখতে থাকো এবার আমি কিভাবে পুজোটা করছি সেটা দেখতে থাকো। শুধু সাজানোটা দেখানো হলো, এবার এগুলো দেখাও। এতক্ষণ ধরে তোমাদের সামনে আসিনি, কথা বলতে পারিনি, ভীষণ ব্যস্ত ছিলাম। দেখলেই ওগুলো ভোগ রান্না করছিলাম, সেগুলো হলো। এবার আমি ঠাকুরের দিকে আসলাম। রাত 12টা বাজবে হয়তো আমার পুজো করতে, দেখা যাক কটা বাজে। সব রেডি করে নিয়েছি, এখন প্রদীপটা ধরিয়ে দেবো, একটা ধূপকাঠি ধরিয়ে দেবো। আর এখানে ঘি, মধু, চন্দন আর দুধ, দই সমস্ত কিছু রেডি করে রেখেছি। এখানে জল আছে, পরিষ্কার জল দিয়ে সুন্দর করে সব স্নান টান করিয়ে তারপরে আবার রেডি করছি। আর এখানে এই দেখো পোশাক রেখে দিয়েছি, সমস্ত পোশাকগুলো এখানে রাখা আছে। যে ফুল, মালা, ফুলের ফুল, তুলসী পাতা, বেলপাতা, আর এখানে সব রকম মালা আছে, পদ্ম ফুল আছে, গোলাপ ফুল আছে, আর এইখানে এইগুলো আছে। আর এই জায়গাগুলো দেখো না তোমরা কেউ, এগুলো এখন যে পরিস্থিতি হয়ে আছে এগুলো এখন আমার পক্ষে গুছানো সম্ভব নয়। সমস্ত পুজো সেরে তারপর আমি সব কিছু গোছাবো, দেখতে থাকো। শুভরাত্রি, নমস্কার জানিয়ে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজ জন্মাষ্টমীর দিনে সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। সারা দিন নয়, সারা রাত আমি কি করছি, কিভাবে আমি আমার গোপালের সেবা করছি, গোপালের পুজো করছি, সেগুলো দেখতে থাকো। সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটা, আজ রাতের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগ সকাল থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু মানে সকাল থেকেই তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করেছি। আর এখন শেয়ার করছি পুজোটা। সমস্ত পার্টটা একসঙ্গে দিলে পরে 1 ঘন্টা হয়ে যাবে ব্লগ। এমনিতেই আমার ব্লগ বড় হয়ে যায়, সবাই আমাকে বলে, কিন্তু তবুও আমি সেই বড় ব্লগ ছোট করতে পারি না। তাই আজকে এই ব্লগটা একটা পার্টে না দিয়ে 2টো পার্টেই দিয়েছিলাম। আগের ব্লগগুলো মানে পুরো সারাদিনের ব্লগটা 2-3টে পার্ট করে দিয়েছি। আর এখন যেটা দেখছো যে অংশটা, সেটা শুধু পুজোর অংশটাই দেখছো। এটাও একটু অনেকটাই বড় হয়েছে, কিন্তু তবুও আমি এটা একটা পার্টেই দিয়েছি। তোমরা একটু কষ্ট করে আমার এই ব্লগটা দেখে নিও, কারণ এটা যদি 2টো পার্টে দেওয়া হতো তাহলে মানে ছন্দটা হারিয়ে যেত, দেখতে ভালো লাগতো না। আজকে একটা দেখতে, কালকে একটা দেখতে মোটেই সেটা ভালো লাগতো না। সেই কারণে একটা ব্লগে দেখেছি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর যদি সময়ের অভাব হয়, দেখার যদি পরিস্থিতি না থাকে, চালিয়ে রেখে দিও, তাহলেই মানে আমার কথাগুলো শুনতে পাবে, তাহলেই বুঝতে পারবে যে কি আছে ব্লগে। তো শুরু করে দিলাম পুজো। দেখলে তো সমস্ত কিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি, কিন্তু সমস্ত কিছু সাজিয়ে নিয়ে বসলেও প্রত্যেকটা জিনিস একবার ঠিকঠাক জায়গায় আছে তা নেই। আবার অনেক জিনিস এদিক ওদিক থেকে নিয়ে আসতে হয়েছে। তখন ক্যামেরা অফ করে নিয়ে এসেছি, আবার ক্যামেরা অন করে ভিডিও করেছি, এই করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। রাত 12টাই বেজেছে আমার পুজো করতে, কারণ আমার খুব ইচ্ছে ছিল রাত 12টাতেই পুজো করব। আমরা যখন ছোট ছিলাম, আমার বাপের বাড়ি তো বহরমপুর কাশিমবাজার তোমরা জানো। আর কাশিমবাজারে যে রাজবাড়ি আছে, ছোট রাজবাড়ি, সেই ছোট রাজবাড়ির কাছেই আমার বাপের বাড়ি। সেই ছোট রাজবাড়িতে গোপাল পুজো হতো, সেটা ঠিক রাত 12টার সময়। তার অভিষেক, স্নান, শৃঙ্গার সমস্ত কিছু হতো রাত 12টার সময়। আর আমরা ছোটোবেলায় মা, জেঠিমা এদের সঙ্গে সেখানে যেতাম। তা সেই কারণে আমাদের সেই গোপাল পুজো দেখা অভ্যাস আছে, যে অনেকটা রাতে গোপাল পুজো হচ্ছে, কিভাবে পুজো করছে কি না সেটা দেখা অভ্যাস আছে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে, অতটাই ছোট ছিলাম আমরা যে সেই সময় মানে পুজোটা যে গুরুত্ব দিয়ে দেখতাম তা নয়। ওই রাজবাড়িতে গিয়ে আমরা অত রাতে খেলে বেড়াতাম, কারণ রাত্রিবেলায় প্রচুর লোক রাজবাড়িতে যেত, কারণ অনেক রাত ধরে পুজো হতো বলে প্রচুর লোক ওই রাজবাড়িতে যেত পুজো দিতে। আর সেই কারণে সারা রাত লাইট জ্বলতো, আলো জ্বলতো, আর আমরা ওই রাজবাড়িতে খেলতাম। এখন যে সুগার অ্যান্ড স্পাইস কেকের ইয়েটা আছে, সেটা তো ওই রাজবাড়িরই কেকের।
তোমরা জানো। তা সেখানেই আমরা যেতাম, পুজো দেওয়া দেখতাম। তা তখন থেকে আমার মানে দেখতে দেখতে আমার যখন একটু বড় হলাম, নিজস্ব জ্ঞান বুদ্ধি হলো, তখন মনে হলো আমি যদি কখনো গোপাল পুজো করি বা রাধাকৃষ্ণ পুজো করি, তাহলে কিন্তু আমি ওই রাত 12টার সময়তেই জন্মাষ্টমী করব। এরকম একটা ইচ্ছে অনেক দিন থেকে ছিল। কিন্তু যখন করিমপুরে থাকতাম তখন রাত 12টায় পুজো করতাম না। বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার পর পুজো তো শাশুড়িই করতো, সারাদিন হয়তো গোছানোগুলো মোটামুটি গোছাতাম। কিন্তু যখন মানে এই রাত্রি 9টা-10টার দিকে পুজোটা হয়ে যেত, তারপর খাওয়া দাওয়া প্রসাদ নেওয়া এগুলো চলতে থাকতো। তবে লোকজন আমরা কোনো দিনই বলিনি, আমরা এই নিজেরাই গুছিয়ে নিজেরাই পুজো করতাম। আর সব কিছু যেমন বাড়িতে তৈরি করলাম এবছর আমি এইরকমভাবেই তৈরি করতাম। তা আমার রাধাকৃষ্ণ অনেক দিন আগে বিয়ের পরপরই আমি গিয়ে ওখানে রাধাকৃষ্ণ কিনেছি। রাধাকৃষ্ণ আমি দুবার নিয়েছিলাম পিতলের, দুবারই আমি পুজো করতে পারিনি। প্রথমবার যখন নিয়েছিলাম তখন ভীষণ ছোট ছোট দুটো রাধাকৃষ্ণ নিয়েছিলাম, বেশ ছোট, খুব ছোটও না আবার খুব বড়, মাঝারি সাইজে। তা যখন আমার ওই রাধাকৃষ্ণ নিয়ে আসা হলো, বুবাই তারপর পরে বুবাই হলো। বুবাই হওয়ার পরে মানে বুবাইয়ের জন্মের পরে ও যখন একটু জ্ঞান হলো, তখনই ওই রাধাকৃষ্ণ সিংহাসনের উপরে গিয়ে উঠে বসে পড়তো। ঠাকুরের চুল মুকুট বাঁশি সমস্ত নিয়ে এদিক ওদিক ফেলে দিত। তারপর ও ভাবতো ওটা বোধহয় ওর খেলার জিনিস, ওটা নিয়ে খেলতে শুরু করে দিত। ঠাকুরগুলোকে নামিয়ে রেখে ও সিংহাসনের উপরে, যেটার উপরে বসানো থাকতো, ওই তার উপরে উঠে ও বসে থাকতো। তা এই সমস্ত কারণে আমি সেই রাধাকৃষ্ণ তুলে রাখলাম, যে না, এভাবে ঠাকুর পুজো করা যাবে না। আর কতক্ষণ আমি চোখে চোখে রাখবো? ও একটা বাচ্চা ছেলে, আর আমার প্রচুর কাজ ছিল সংসারে। তখন তো আর এই রকম পরিস্থিতি ছিল না যে একটু চোখে চোখে রাখতে পারবো, তখন প্রচুর সংসারে কাজ, তাই চোখে চোখে ওকে রাখতে পারতাম না। সেই কারণে আমি ঠাকুরই তুলে দিলাম। আমি দেখলাম যে না, ঠাকুর আমার এখানে রাখা যাবে না, ঠাকুর তুলে রাখি। বেশ কিছুদিন পুজো করার পর ঠাকুর আমি তুলে রাখলাম। তারপরে মা আসলো, মা এসে বলল, বুবাই হওয়ার পরে এগুলো, মা আসলো, এসে বলল যে তুই পুজো করা ঠাকুর তুলে রেখেছিস? তা আমি বললাম হ্যাঁ। তা আর আমার শাশুড়িরও সময় নেই যে অত ঠাকুর পুজো দেবে, কারণ আমার শ্বশুরবাড়িতেও সেভাবে আমি বিয়ে হয়ে যাই, তখন আমার শাশুড়ির কোনো ঠাকুরই ছিল না। আমি যাওয়ার পর থেকে ঠাকুর পাতা হলো, মানে যাওয়ার অনেক পরেই ঠাকুর পাতা হয়েছে, আমি রাধাকৃষ্ণ পেতেছি। তারপর শাশুড়ি, আমাদের তো লক্ষ্মী নেই, নারায়ণ আছে, কৃষ্ণ আছে, এইসব। তো শাশুড়ি ওই সমস্ত কালী এইসব ঠাকুরই পাতলো, সিংহাসনে বসালো, আর আমি পাশে রাধাকৃষ্ণটা বসিয়ে রাখলাম। তো সেই রাধাকৃষ্ণ শাশুড়ি পুজো করতো। এবার তারপরে বুবাই তো ওই কীর্তি করতো, তখন আমি তুলে রেখে দিয়েছিলাম রাধাকৃষ্ণ। আর ও ঠাকুমা বারবার আমাকে চিৎকার করে করে, এই দেখো নিয়ে চলে গেল, এই দেখো এটা নিয়ে চলে গেল, ওই দেখো ওটা নিয়ে চলে গেল, এরকম করতো। এবার ওর ঠাকুমা তো সারাদিন ঘরে থাকতে পারতো না, গরু বাছুর ধান পাট, বুঝতেই পারছো গ্রামের বাড়ি যা হয়, কেউই আমরা চোখে চোখে ওকে রাখতে পারতাম না। আর ছোটোবেলায় যেরকম দুষ্টু থাকে আর কি। তখন সেই ঠাকুর তুলে রেখে দেওয়ার পরে মা এসে একদিন বলল, পুজো করা ঠাকুর তুলে রেখেছিস? তা আমি বললাম, কে পুজো করবে ওইভাবে? ওই ঠাকুর তো পুজো করতে গেলে তো একটা ব্যাপার থাকে, আর সব যদিও রোজ রোজ খুলে নিয়ে চলে যায় আর রোজ রোজ হারিয়ে দিয়ে চলে আসে, কত কিনবো বলো? পুজোটা না হয় করতে পারবো, পুজো করতে পারবো না তা না। অদ্ভুত ব্যাপার, আরও ঠাকুর ছিল, সেই ঠাকুরগুলো কিন্তু নাড়তো না, হাত দিত না। এই রাধাকৃষ্ণরই চুল বাঁশি কানের দুল হাতের চুড়ি এগুলো খুলে নিয়ে চলে যেত। কীরকম দুষ্টু ছেলে ছিল! সেই কারণেই আমাকে বাধ্য হয়ে তুলে রাখতে হয়েছিল। তখন মাকে বললাম, তাহলে তুমি যদি পুজো করো তাহলে তুমি নিয়ে যাও, তোমার বাড়িতে নিয়ে গিয়ে রাখো, এ বাড়িতে হবে না। দিয়ে তারপরে নিয়ে গিয়ে মা বললো, ঠিক আছে দে, তাহলে আমি পুজো করব। বলে মা নিয়ে গিয়ে মা সিংহাসনে রেখে পুজো করলো। বেশ পুজো হতে থাকলো, পুজো হলো। তারপরে আমার আবার মনে হলো, ও যখন বেশ খানিকটা বড় হলো, তখন মনে হলো এবার আমি আবার কিনবো ঠাকুর। তখন আমি কি করলাম, শুধু কৃষ্ণ কিনলাম, রাধা আর কিনলাম না। এমন যে রাধা আমি কিনবো না, আমি পুজো করব আর কৃষ্ণই কিনবো, শুধু কৃষ্ণ কেনা হলো। তারপরে যখন বহরমপুরে আসা হলো, সবার মুখে এক কথা, একা কৃষ্ণ পুজো করতে নেই। আর আমি কৃষ্ণ নিয়ে চলে এসেছিলাম বহরমপুরে। যখন চলে আসি তখন আমাকে সবাই একই কথা বলে, একা কৃষ্ণ পুজো করতে নেই, একা কৃষ্ণ পুজো করতে নেই। তা একা কৃষ্ণ যখন পুজো করতে নেই, তখন রাধা তাহলে আনতে হবে একটা। আবার নবদ্বীপ থেকে মা একটা রাধা নিয়ে এসে দিল। সেই রাধাকৃষ্ণের হিস্ট্রি তো তোমরা জানো, বহরমপুরে কিছুদিন রেখেছিলাম, তারপরে রাখার জায়গা নেই, সেই রাধাকৃষ্ণ তুলে রাখা হলো শোকেসে। জন্মাষ্টমীর দিন নামানো হতো, পুজো করা হতো, আবার তুলে রাখা হতো, সন্ধ্যে দেওয়ার সময় ধূপ প্রদীপটা দেখানো হতো, ব্যাস হয়ে গেল। তারপরে চলে গেলাম কৃষ্ণনগরে গিয়ে শোকেসও নেই, সেখানে কিচ্ছু রাখার জায়গা ছিল না ভাড়া বাড়িতে। আবার সেই আলমারির মধ্যে। তখনই আমি মনে মনে জেদ করে বলেছিলাম, যেদিন তোমরা জায়গা দেবে
সেদিন আমি তোমাদের জায়গা মতো রাখবো। তা সেই থেকে আমি আর তাদেরকে রাখার জায়গা পাইনি। কলকাতায় যখন পুরনো মানে আগের ফ্ল্যাটটা যখন নেওয়া হলো, সেই ফ্ল্যাটটাতে 2টো ঘর ছিল। সেই 2টো ঘরে আমরা তো থাকতাম না, মাঝে মাঝে এসে থাকতাম। তারপর বুবাই সরকারি চাকরির জন্য এখানে বেশিরভাগ সময় কোচিং নিত, এখানে থাকতো, এই করতো, সেই কারণে চলে আসা হলো। মানে ও কলকাতায় চলে আসলো, এসে বেশিরভাগ সময়টাই কলকাতাতেই থাকতো। তারপরে ও তখন আর আমরা এসে এখানে থাকতাম না। আমার পার্লার ছিল কৃষ্ণনগরে, সেই ঠাকুর আমার তোলাই থাকতো। অনেক দিন পর এই ফ্ল্যাটে চলে আসলাম লকডাউনের সময়। লকডাউনের মাঝে আমরা কলকাতায় চলে আসলাম দমদমে। তখন বুবাইয়ের চাকরি হয়ে গিয়েছিল, বুবাই ওই লকডাউনের সময় চাকরিতে জয়েন করলো। তখনও ওই জায়গাতে আর রাধাকৃষ্ণ রাখার জায়গা ছিল না, শুধু লোকনাথ আর গুরুদেবী ছিলেন আমার। তারপরে তখনও আমি ভেবেই রেখেছিলাম, আমার যদি বড় জায়গা, তাদের জন্য আলাদা ঘর যদি হয় তবেই আমি রাখবো না। হয়তো সকালে শুনেছিল বা আমার কষ্ট, আমার আর্তনাদ, আমার চিৎকার, আমার কথাবার্তা হয়তো শুনেছিলেন তিনি, সেই কারণে আবার এই ফ্ল্যাটটা হলো। এখানে ওনাদের জন্যে আলাদা ঘর আছে, আলাদা জায়গা রেখেছি। আর এই রাধাকৃষ্ণ, যেটা পিতলের বলো অষ্টধাতুর বলো যে রাধাকৃষ্ণ তোমরা দেখছো, সেই রাধাকৃষ্ণকে আমি ওই শোকেসেই রাখবো। আর ইচ্ছা যেটা আছে সেটা এখন আমি আর প্রকাশ করব না, কারণ আমার ইচ্ছা প্রকাশ করলে সেটা পূর্ণ হয় না। সেই কারণে আমি ইচ্ছাটা প্রকাশ করছি না। সেটা তোমরা সামনাসামনি দেখতে পাবে কিছুদিন পরে, যে কী ইচ্ছে আছে আর কী কারণে এই রাধাকৃষ্ণ আমি তুলে রাখবো শোকেসে, সব দেখতে পাবে। তা দেখো আমি এই যে পুজো শুরু করে দিয়েছি, তো অনেকক্ষণই দেখলে। গোপালকে পোশাক পরানো, স্নান করানো, মোছানো, ধোয়ানো সমস্ত কিছু হয়ে গেল। আর আমার গোপালের দেখেছো হাতে কিছু চাইছে, হাতে কিন্তু গোপালের লাড্ডু তৈরি করে দেওয়া নেই। ওটা আমি যখন যেটা মনে হয় তখন সেটা দিই, যখন কিচ্ছু না থাকে তখন আমি হাতে একটা করে ফুল দিয়ে দিই। আর এই যে সেই রাধাকৃষ্ণ যার হিস্ট্রি এতদিন ধরে বলছিলাম, এতক্ষণ ধরে, সেই রাধাকৃষ্ণ নামিয়ে আমি তাদেরকে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে এদেরকে এখানে একটা জায়গা করেছি, সেই জায়গায় বসাবো। তবে এখানে বেশি দিন বসিয়ে রাখা যাবে না, তার কারণে আলমারিটা খোলা যাবে না। আলমারিতে তো আমার জিনিস আছে, সেগুলো তো খুলতে হবে, বের করতে হবে। সেই কারণে রাধাকৃষ্ণ এখানে কিছুদিনের জন্য রাখবো। তারপরে রাধা অষ্টমী পার হলে রাধাকৃষ্ণ তুলে আবার যেখানে জায়গা সেখানে দিয়ে দেব। আর আজকে শুধু জন্মাষ্টমীও নয়, আজকে আমার লোকনাথ বাবার জন্মদিনও বটে। ঠিক সেই কারণে আমি তাকেও অবহেলা কখনো করি না, আর করবও না। তাই তাকেও স্নান করিয়ে তার জন্য একটা নতুন ধুতি কিনে নিয়ে এসেছি, নতুন ধুতিটা পরাবো। আর যেটা দেখছো যে ছোট ছোট দুটো লোকনাথ বাবা আছে, সেই লোকনাথ বাবার হিস্ট্রি আমি অনেকবার বলেছি। একটা কৃষ্ণনগরে ছিল, একটা কলকাতায় ছিল। তা সেই লোকনাথ বাবা দুটো মূর্তি আমি নষ্ট করব না, তাই তাদেরকেও আমি সিংহাসনের পাশে রেখে দিয়েছি। এই লোকনাথ বাবার কাছেই রেখে দিয়েছি, এক জায়গায় 3জন আছে। এবার বড় লোকনাথকে ধুতি পরানোটা আমি এবছরই থেকে শুরু করলাম। লোকনাথ বাবা তিরোধান দিবস থেকে আমি লোকনাথ বাবাকে ধুতি পরাচ্ছি, এতদিন আমি ধুতি পরাইনি। তারপর দেখলাম যে ছোট লোকনাথ দুটোই বা ধুতি পরবে না কেন, তখন ছোট লোকনাথের জন্য 2টো ধুতি নিয়ে আসলাম, নিয়ে এসে সবাইকে ধুতি পরিয়ে দিলাম। আচ্ছা, তারপরে যেটা দেখাচ্ছি এখানে, এই যে লোকনাথ বাবাকে যে স্নান করালাম দই, দুধ, ঘি, মাখন, সব ঘি, মধু, চন্দন সব দিয়ে, তা সেইগুলো দিয়ে স্নান করানোর পর আমি লোকনাথ বাবাকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি। এই শ্যাম্পু দিয়ে স্নান করানোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শুধু দুধ, দই, ঘি, মধু, চন্দন, শর্করা এই সমস্ত দিয়ে স্নান করানোই আমি তোমাদের শেয়ার করেছি। কিন্তু তোমাদের সঙ্গে আমি আর পরিষ্কার জল দিয়ে স্নান করিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে আমি শ্যাম্পু দিয়েটা করাইনি, কারণ এখানে প্রচুর জল লেগেছে, প্রচুর জল দিয়ে স্নান করাতে হয়েছে, আর অনেকটা টাইম লেগেছে, ভিডিও করা অসুবিধে হতো বলে আমি আর ভিডিওটা করিনি। তা এই শ্যাম্পু দিয়ে স্নান করানোটার জন্য হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারো, কিন্তু না, আমি চাকলায় গিয়েছিলাম যেদিন, একদম সকালের যে পুজোটা হয় সেই পুজোটা দেখতে হবে, 6টার সময় যে পুজোটা হয়, সেই পুজোর সময় লোকনাথ বাবাকে স্নান করায়। তা যখন স্নানটা করায় তখন সমস্ত কিছু দিয়ে স্নান করানোর পরে সব শেষে শ্যাম্পু দিয়ে স্নান করায়। আর চাকলা মন্দিরে যারা গেছো তারা দেখেছো যে লোকনাথ বাবাকে এমন জায়গায় বসানো আছে, সেখানে জল ঢাললে জলটা ওখান দিয়ে গড়িয়ে বাইরে চলে যায়।
তো ওরা সেইভাবেই ওখানে স্নান করায়, সমস্ত কিছু দিয়ে আগে স্নান করালো, দই দুধ সব দিয়ে স্নান করানোর পর অনেকটা শ্যাম্পু দিয়ে দিল। শ্যাম্পু দেওয়ার পর হর করে জল ঢেলে শ্যাম্পু দিয়ে কচলে স্নান করিয়ে দিল, আর লোকনাথ বাবা সাদা ধবধবে হয়ে গেল। তারপর ধুতি পরানোর টেকনিকটা খুব সুন্দর, অদ্ভুতভাবে ধুতিটা পরিয়ে দিল। যে ধুতিটাকে খুঁটটা ধরলো, দিয়ে খুঁটটা খানিকটা ছেড়ে রাখলো, তারপর বাকি জায়গাটা কুচি করলো, কুচিটা ওই খুঁটটা দিয়ে গিট মারলো, মেরে যে জায়গাটা গ্যাপ থাকলো সেই গ্যাপটা মাথা দিয়ে গলিয়ে দিল, দিয়ে গলা থেকে পুরো নিচ পর্যন্ত ধুতি পরানো হলো। আর সেই ধুতিটা পুরো ছড়িয়ে চারিদিক দিয়ে দিয়ে দিল। তারপরে সমস্ত রকম যত মালা ছিল, যে যত মালা দিয়েছে সব মালা ধুতি সব ওখানে সাজিয়ে দিল। অদ্ভুত সুন্দর লাগছিল সেদিন লোকনাথ বাবাকে। আমি ওই একদিনই গিয়েছি ভোরবেলার পুজো দেখতে, আমার ইচ্ছে আছে আরও একদিন যাব। আর সেদিন তোমাদের সঙ্গে, তখন আমি ভিডিও করতাম না, মানে ব্লগ করতাম না, ব্লগ করলে পরে আমি ভিডিও করে নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো যেহেতু ব্লগ করতাম না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে এই দিন যখন যাব ভোরবেলা, সেই দিন তোমাদের সঙ্গে আমি ব্লগটা পুরোটা শেয়ার করব, যে ভোরবেলার পুজোটা। দিনের দুপুরবেলাটা আর করবো না, কারণ ভোরবেলায় যখন যাব তখন আর দুপুর পর্যন্ত থাকবো না, চলে আসবো। তা দেখলে আমি মানে আস্তে আস্তে সমস্ত স্নানের পার্ট কমপ্লিট করে ফেললাম। শুধু শিবকে স্নান করালেই হয়ে যাবে আমার স্নান করানো। তারপর আমি সবার গলায় মালা পরাবো, প্রসাদগুলো ভোগ যেগুলো করেছি সেগুলো সমস্ত জোগাড় করে গুছিয়ে নিয়ে এসে তাদের সামনে দেব, ভোগ নিবেদন করব। ধূপ মোমবাতি জ্বালানোই আছে, আর একবার জ্বালিয়ে দেব, জ্বালিয়ে দিয়ে তারপরে তাদের চরণে, প্রত্যেকের চরণে ফুল দেব, দিয়ে প্রণাম করব। এই হলো আমার পুজো। আর সত্যি কথা বলতে আমি পুজোর কোনো নিয়ম তো জানি না, আমার শরীরে মনে যতটুকু পারে, যতটুকু আমার সামর্থ্য ক্ষমতা হয় আমি ঠিক ততটুকুই করি, তার বেশি আমি করতে পারি না। আমার যেটুকু আর্থিক ক্ষমতা আমি ঠিক সেটুকুই জোগাড় করেছি, আর যেটুকু আমার শারীরিক ক্ষমতা করতে পেরেছি সেইটুকু আমি করেছি। মানে ভোগ টোগগুলো সেটুকু করেছি, তাদের সাজিয়েছি, আর যেটুকু মনের ভক্তি আছে তাই দিয়ে অর্ঘ্য নিবেদন করেছি। এই হচ্ছে আমার পুজো। তোমরা মানে তোমরা দেখে বলবে যে আমার পুজোটা কেমন লাগলো তোমাদের। আমি এখন মালাগুলো পরিয়ে নিই, মালা পরানোর পরে তারপরে আমি আবার মানে প্রসাদগুলো নিয়ে আসব, দেখতে পাবে। আগে সবাইকে একে একে মালা পরিয়ে নিই। আর রাধাকৃষ্ণের জন্য দুটো ছোট ছোট সরু সরু মালা নিয়ে এসেছি। আমি ঠাকুরের কাছে আগেই ক্ষমা চেয়ে নিয়েছি যে আমার পুজোতে যতটাই ভুল ত্রুটি যাই থাক, তোমার ভক্ত যেটুকু যা পেরেছে করেছে, তুমি নিজের মতো করে মানিয়ে নিও পুজোটা, এই বলে আমি পুজো শুরু করেছিলাম। তা এখন আস্তে আস্তে শেষের দিকে এগোচ্ছে। সমস্ত ঠাকুরকে সাজিয়ে বসিয়ে তাদের ড্রেস চেঞ্জ করে তাদের স্নান করিয়ে, যেটা করে আর কি, স্নান শৃঙ্গার সমস্ত কিছু করিয়ে তাদের জায়গা মতো যার যার জায়গায় তাদেরকে বসিয়ে দিয়ে তারপর আমি ভোগের থালা নিয়ে আসলাম। আজকে যখন ফলগুলো বানিয়েছি তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এমনিতেই ব্লগ অনেক বড় হয়ে গেছে, কিন্তু তবুও আমি এটুকু একসঙ্গেই শেয়ার করলাম। তা যা যা আমার নিয়ে এসেছে জোগাড় করে সেই জিনিসগুলোই আমি থালায় থালায় সাজিয়ে দিচ্ছি। আর আমি যা নিজে রান্না করলাম সেগুলোই আমি প্রত্যেকটা থালায় সাজিয়ে দিচ্ছি। এগুলো সবই পিতলের থালা, পাথরের থালাও আছে, পাথরের থালায় আমি আর দিলাম না। তবে আমাকে কিছু কাঁসার বাসন কিনতে হবে, কাঁসার থালা বাটি এগুলো কিনতে হবে। একই রকম বাসন হলে দেখবে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এখানে বিভিন্ন ধরনের বাসন আছে তো তাই দেখতে অতটা যে মানে খুব সুন্দর লাগা সেটা লাগছে না। তা তবুও যা দেখতে যেরকমই লাগুক, মানে মন থেকেই করেছি আমি, যেটুকু যেমনই দেখতে লাগুক আমি মন থেকেই পুজোটা করেছি। আর সত্যি কথাই এটাই যে আমি সঠিক নিয়ম জানি না, সঠিকভাবে নিয়ম জানতে গেলে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু জানা দরকার, যেগুলোর জন্য, যে সমস্ত জিনিস জানার জন্যে আমাকে কিছু বই কিনতে হবে, যেগুলোতে মানে জানা যাবে যে কিভাবে পুজোর নিয়ম বিধি সব কিছু জানা যাবে। আর একটা গীতা কেনার কথা মা বলেছে, হ্যাঁ আমি গীতাটাও কিনবো, কারণ গীতার সারমর্ম তো আমাকে অবশ্যই জানতে হবে। ভেতরে একটু আধটু হয়তো শুনেছি বা একটু আধটু জেনেছি,
এমন তো নয় আমি তো কিছু জানতে পেরেছি, সেরকমভাবে তো কিছু জানতে পারিনি। একটু আধটু শুনি, একটু আধটু জানি, মাঝে মাঝে কারোর মুখ থেকে ছিটে ফোটা ছিটকে ছিটকে আসে, সেগুলো যখন কোনো জায়গায় ওই ধরনের কীর্তন হয়, কিছু হয়, তখন সেখান থেকে কিছু শুনি। তাই কিন্তু নিজে পড়ে বুঝে জেনে যেটুকু জানা যাবে সেটুকু তো আর ওভাবে জানা যায় না, তাই না বলো? তো সেই কারণে আমি মার কথা অনুযায়ী একটা গীতা কিনবো। তারপরে আমার ওই বান্ধবী জলিও বলেছে একটা বাংলা গীতা কিনিস। আমি বলছি হ্যাঁ কিনবো, গীতা একটা ঘরে আমি রাখবো। যত দিন যাচ্ছে তত এসবের দিকে নেশা আমার বাড়ছে। আমার এই সমস্ত নেশা কোনো দিন ছিল না, কোনো দিন না, সত্যি কথা। তোমরা এতদিন ধরে ব্লগ দেখছো, এর আগে আমাকে দেখেছো যে এরকম ধরনের কোনো কিছু মানে আমি শেয়ার করেছি? না, তা করিনি। তা এখন আস্তে আস্তে আমি এগুলো শেয়ার করছি। আমি একটা পদ্ম ফুল আর একটা গোলাপ ফুল নিয়ে এসেছিলাম। গোলাপের কিছু পাপড়ি ছিঁড়ে আমি গোপালের স্নানের জলে দিয়েছিলাম, আর পদ্ম ফুলটা আমি লোকনাথ বাবার কাছে দিলাম, আর গোলাপ ফুলটা আমি গোপাল বাবার কাছে দিলাম। তা এর পরের বার হয়তো আরও বেশি কিছু কিনবো। এবার যেমন সাজানোর জিনিসগুলো প্রচুর কিনেছি, ডেকোরেশন করার জিনিসগুলো, এর পরের বার হয়তো ডেকোরেশনের আরও অন্য ধরনের জিনিস কিনবো, যেগুলো আগে থেকে অনলাইন থেকে নিয়ে রেখে দেবো, যেগুলো আমার কাছে এখন নেই। মানে এই অল্প অল্প কিছু যা আছে তাই দিয়েই আমি এবার পুজো করলাম। আর মন থেকে শরীর, মানে মনের ভক্তি, শরীরের ক্ষমতা, এই সমস্ত দিয়ে ভালোবেসে যেটুকু পারলাম সেটুকুই আমি করলাম, আর সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর বেশি কিছু আর আমি করতে পারলাম না। দেখো রাধাকৃষ্ণ সাজিয়ে বসিয়েছি, খুব সুন্দর লাগছে। এই ভোগগুলো তৈরি করার পরে যখন বানিয়ে নিয়ে এসে সাজিয়ে নিয়ে এসে এখানে দিলাম, তখন আমি দিয়ে ভাবছি এগুলো আমি নিজে এতগুলো করতে পারলাম? আমি কি করে পারলাম এগুলো এত করতে? মানে মনে মনে ভাবছি আর নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আমি কি করে পারলাম। মানে একসঙ্গে পরপর এতগুলো জিনিস আমি কি করে পারলাম? তারপরে আবার পরক্ষণেই মনে হলো নিশ্চয়ই তিনি সেই ক্ষমতাটুকু দিয়েছেন, যার জন্য আমি এটুকু করতে পারলাম। না হলে আমার পক্ষে সম্ভব ছিল না এভাবে করা। সেই ক্ষমতাটা তিনিই জুগিয়েছেন, তারপরে আমি সেটা করেছি। তবে হ্যাঁ, এটা ঠিক, পুজো করব এই ঝোঁকে যতটা হয়ে যায়, তাকে ভোগ নিবেদন করব, তাকে ভালোবাসবো, তাকে অর্ঘ্য দান করব, এই সমস্ত জিনিসগুলো যখন মনের মধ্যে থাকে, কতটা ভালোভাবে তাকে ডাকতে পারবো, কতটা ভক্তি করতে পারবো। ভক্তি তো সবসময় মনের মধ্যে আছে, কিন্তু তবুও কতটা কি পারবো, এরকম যেটা ঝোঁকে 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 সেই পুজোটা হয়ে যায়। আর তারপরে যে জায়গাগুলো পড়ে থাকে একদম অগোছালো হয়ে, সেই জায়গা তো, সেই কিচেন তো তোমাদের দেখাইনি। তোমরা হয়তো ব্লগে দেখতেই পেয়েছো যে কি অবস্থা হয়েছিল কিচেনটার। যখন আমি রান্না করে বেরিয়ে আসলাম তখন তো তোমরা কিচেন দেখেছো। সেই কিচেন পরিষ্কার করে তো রাখতে হবে। তা কিচেন পরিষ্কার মোটামুটি হয়েছে, আর বাকি যেটুকু আছে সেটুকু আমি কালকে করব, মানে পরে করব, দুদিন পরে। একাদশী আছে যেদিন, তার আগের দিন করে নেব। যদিও একাদশী আমি করি না, তবুও গ্যাসটাকে পরিষ্কার করে নেব। আর এদিকে ঠাকুরের বাসন আমি ব্লগ অনেক পরে দিচ্ছি, সেই কারণে তো মানে ভয়েসটা অনেক পরে দিচ্ছি, তাই বলতে পারছি যে ঠাকুরের বাসন টাসনগুলো সমস্ত আমি জন্মাষ্টমীর দিন রাত্রেই মেজে ফেলেছি। যে তোয়ালেগুলো কিচেনে পাতা ছিল গ্যাসের দুই পাশে, সেগুলো সমস্ত তুলে কেচে ছাদে মেলে সেগুলো শুকিয়ে তোলা হয়ে গেছে। আগের যে সমস্ত নোংরাগুলো ছিল সেগুলোও কেচে তুলে মেলা হয়ে গেছে। এখন শুধু আমি ঠাকুরকে ফুল দিচ্ছি, পুজো করছি, যেটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওগুলো আমি করে ফেলেছি, সেগুলো তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করে দেব। আর এই ছোট্ট দুটো লোকনাথ বাবাকে দেখো ধুতি পরিয়ে, কি দারুণ লাগছে ওদের দেখতে, ওনাদের। আর বড় লোকনাথ বাবা তো আছেনই, আর আমার গুরুদেব উনি তো আছেন। উনার ধুতি পরায় না, কারণ ধুতি পরানোই থাকে, আর ওটা একটা ছবিতে পটে আছে, সেই কারণে। আর এখানে গোপালকে আমি ফুল দিচ্ছি, তারপরে রাধাকৃষ্ণকে দেব। আগে তো গোপাল, তারপর তো রাধাকৃষ্ণ। তা সেই কারণে আমি আগে গোপালকেই ফুল দিয়ে নিলাম। সব প্রথমে দিয়ে তো শিবকে দিয়ে, মহাদেবকে দিয়ে শুরু করেছি, তারপরে অন্যান্য যারা আছেন তাদের দিয়েছি। আর আজকে যেহেতু লোকনাথ বাবার জন্মদিন, তাই সেই কারণে তারও একটু স্পেশাল পাওনা কিছু আছে, যেটা আমার মনে হয়েছে। তা স্পেশাল বলতে আমি পদ্ম ফুল দিয়েই স্পেশাল কিছু দিয়েছি ওনাকে। ওই ফুলটাই আমার অর্ঘ্য দিয়েছি, ফুলটা দিয়েই, ওটাই আমার স্পেশাল মনের ভক্তি, আলাদা ভক্তি ওটা আর কি।
তা পুজো হয়ে গেল, ধূপকাঠিটা দেখিয়ে নিই, প্রদীপ দেখিয়ে, মোমবাতি দেখিয়ে আমি পুজো শেষ করব প্রণাম করে। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। তোমরা এইভাবে প্রত্যেকে আমার পাশে আছো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো। আর যারা ব্লগ দেখবে তারা প্রত্যেকেই, তাদের কাছে আমার অনুরোধ, তারা প্রত্যেকে যেন সাবস্ক্রাইব করো আর একটা করে লাইক করো, ছোট্ট ছোট্ট কমেন্ট করো। আমার ভালো লাগবে আরও ভিডিও করতে, আমি যাতে আরও ভালো ভালো ভ্লগ করতে পারি। তোমরা সেই জন্য আমাকে ভ্লগ করতে সাহায্য করো। আর আমাকে লক্ষ্যে পৌঁছতে তোমরাই পারো পৌঁছে দিতে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা দেখার পরে সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করা। যারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আছো তাদের তো কোনো কথাই নাই, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও বন্ধু হওনি তারা অবশ্যই আমাকে বন্ধু করে নিও, আমার পাশে থেকো। আর কে কোথা থেকে ভ্লগ দেখছো আমাকে জানিও, আমার ভীষণ ভালো লাগবে। আমার বাড়ি কোথায় তোমরা তো সেটা জানোই, আমার দমদমে বাড়ি। আর তোমরা কে কোথা থেকে ভ্লগ দেখছো সেটা আমাকে জানিও, আমার ভীষণই ভালো লাগবে। তোমরা পাশে থেকো, এইভাবেই পাশে থেকো। আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়েও। দেখছো তো আমার সাবস্ক্রাইবার খুব কম, খুব আস্তে আস্তে ধীরে 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 বাড়ছে। তোমাদের কাছে এইটুকুই অনুরোধ। আর দেখো, স্কিপ করে দেখো না বলে আমি তোমাদের ছোট করতে চাই না, কারণ তোমাদের ভালো লাগারও একটা ব্যাপার আছে। তোমাদের যতটা যেভাবে ভালো লাগে তোমরা দেখো। আর যদি সেরকম ভালো না লাগে একটু চালিয়ে রেখে দিও পুরোটা, তাহলেই আমি খুশি। দেখতেই হবে এমন কোনো কথা নেই, চালিয়ে রেখে দিলেই আমি খুশি। তারপরে শুনতে পাবে, সাউন্ডটা দিয়ে রাখবে, শুনতে পাবে যে আমি কি কথাগুলো বলছি। সেটা শোনার পরে একটা করে কমেন্ট করো। আর বেশি ভালো লাগলে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে শেয়ার করো। আর আমার হয়ে তাদের কাছে অনুরোধ করো যে তারা যেন আমাকে সাবস্ক্রাইব করে। এটাই আমার তোমাদের সবার কাছে অনুরোধ। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। আমার পুজো কেমন লাগলো তোমরা জানাবে। গোপাল গুরুদেব, লোকনাথ বাবা, রাধাকৃষ্ণ জন্মাষ্টমীর পুরো পুজোটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে প্রত্যেকে জানিও। আশা করছি ভালো লাগবে, তবুও তোমরা জানালে আমার খুব ভালো লাগবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এইভাবেই আমার পাশে থেকো। সামনের দিন আরও একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আমি আসছি। আর যেটা বলার কথা সেটা হচ্ছে, সামনের দিন যে নন্দোৎসবের ব্লগটা আসবে সেটাও আশা করছি তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। সেই ব্লগটাও তোমরা দেখো। আর এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসো। তোমরা পাশে থাকলে আমি নিশ্চয়ই পারবো। আর তোমরা আছো বলেই আমি কিন্তু এখনও ব্লগ করে যাচ্ছি, এখনও তোমাদের সঙ্গে আছি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আর সামনের দিন একটা বললাম তো, নন্দোৎসবে সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আসছি তাহলে।